লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানটি সৌজন্যে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস আমাদেরকে সহযোগিতা করছেন। সিলেটের গোয়েনঘাটের রোটারিয়ান এম এ রহিমের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কৃষি, খামার, মৎস্য উৎপাদন সহ বিভিন্ন দ্রব্যাদি নিয়েই তাদের প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এখানে বেকারত্ব দূরীকরণের একটি কাজ চলছে বলে আমরা জেনেছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে স্টুডিওতে আমাদের পত্রিকার কিছু অভাব দেখা দিয়েছে, অর্থাৎ আজকে পত্রিকা কম বৃষ্টি হচ্ছে। আজকে জাতীয় পত্রিকা একটি এবং স্থানীয় পত্রিকা একটি, অর্থাৎ দুটি পত্রিকার একটি এসছে আমাদের স্থানীয় পত্রিকা। পত্রিকা পড়ার আগে আজকে বৃষ্টি দিয়ে একটা কথা শুরু করে দিই। গুরু গুরু ডাকে দেয়া, ফুটেছে কদম কেয়া, ময়ূর পেখম মিলে সুখে তান ঝরছে, বর্ষার ঝরঝর সারাদিন ঝরছে। পত্রিকা না আসার পিছনে এটাও একটা যুক্তি। পত্রিকা পড়ার আগে একটা কবিতা পড়লাম। এটা পড়ার কোনো অংশ না অবশ্য। হাতে নিচ্ছি যুগান্তর। যুগান্তর পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 18 জুন 2026, 4 আষাঢ় 1433, 2রা মহররম 1447 হিজরি। প্রথমেই আমি যুগান্তর থেকে যে খবরটি পড়ে শোনাচ্ছি। নীরব মহামারী, অনলাইন জুয়া পর্ব 1, নেপথ্যে দেশি বিদেশি চক্র, অশ্বিনী সংকেত দেশের জন্য। অনলাইন জুয়ার ফাঁদ, একটু খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। রাতারাতি বড়লোক হওয়ার লোভে নিঃস্ব তরুণরা, বাড়ছে চুরি, ছিনতাই, খুন সহ নানা অপরাধ। মূল জায়গায় হাত না দিলে বন্ধ করা সম্ভব নয়, সিআইডি প্রধান। চীন, নাইজেরিয়ার নাগরিক সহ আন্তর্জাতিক চক্র কমিশনে কাজ করে দেশীয় এজেন্টরা। অনেকগুলো তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তথ্য যখন আসছে এটার একটা প্রতিকার হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী এখন কাঁপছে ফুটবলের জ্বরে। ফুটবলের খবর, হ্যাটট্রিকে শুরু মেসির শেষ নৃত্য। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মেসি। মেসি ইজ মেসি। এখানে আমাদের ফুটবলের আসলামের কলামটা আছে এখানে। ফুটবলের পাঠশালায় আদর্শ শিক্ষক মেসি। এখানে একটু কারণ আছে, উনি অসুস্থ ছিল মেসি, একটু আসলাম সাহেব একটু চিন্তার মধ্যে ছিলেন কি করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই দিনেও কিন্তু উনি দেখিয়ে দিলেন তার শিক্ষকের দায়িত্ব। আরো খবর, এবং খবরটা একটু অন্য ধরনের। আইফোন চুরির অপরাধে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা। লক্ষ্মীপুরের রামগঞ্জে আইফোন চুরির অভিযোগে অপবাদ দিয়ে 8ম শ্রেণীর ছাত্রকে, এক আবাসিক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে, নৃশংস হত্যা। আপনি একজন শিক্ষক ছিলেন এবং এই যে ছাত্ররা যে কোন অবক্ষয় গেছে, দেশের অবস্থাটা কি, এটা একটু তুলে ধরার চেষ্টা করবেন আপনার মাধ্যমে। আরো একটি খবর হইতে হবে, শিশু আয়াত হত্যার আবিরের মৃত্যুদণ্ড। চট্টগ্রামে 5 বছর বয়সী শিশু আলিনা ইসলামের আয়াতকে অপহরণের পর 6 টুকরা করে হত্যার ঘটনা ঘটায় আসামি আবির। পুলিশের গ্রেপ্তার করেছে তাকে। অন্য খবর আবার, খসড়া চার্জশিট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রিজার্ভ চুরির অভিযোগপত্রে 64 ব্যক্তি প্রতিষ্ঠান। অনেক গোমর আছে এখানে, ফাঁস হয়ে আসছে। শেষ পৃষ্ঠায় আসি। মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী উন্নয়ন অব্যাহত রাখার ষড়যন্ত্র রুখতে হবে, মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সাধারণ মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সব ধরনের আভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্রকে জনগণে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন। ইন্টারপোলের ওয়ারেন্ট লিস্টে 60 জন বাংলাদেশি। আবারও হত্যার খবর, শিশু ধর্ষণ, হত্যা ও মব সহিংসতা সংকটের গভীরে যে বাস্তবতা, এখানে একটা অ্যানালাইসিস নিয়ে একটু করা হয়েছে। এই সবগুলোকে নিয়েই, শিশু ধর্ষণ, হত্যা এবং মব। জুলাই থেকে কার্যকর, বাড়তি বেতন মিলবে অক্টোবরে। সরকারি চাকরিজীবীর 9ম স্কেল সম্পর্কে বলা হয়েছে। মূল বেতন বাড়ছে 50%, বাতিল হচ্ছে বিশেষ সুবিধা। মানে একদিকে বাড়ছে, অন্যদিকে কিন্তু কমছে, বিশ্লেষণের দাবি রাখে।
সুন্দরবনের নিচে ৮০ কিমি বিস্তৃত সুপেয় পানি, আসার বাণী, অনেক কাঠখড়ি পথ এবং সেটার জন্য উপকূলীয় অঞ্চলে আসার আলো। আরো খবর, এনআইডি আইটি সিস্টেম অডিট করার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, 5 খাতেই ঋণ প্রবাহ ঋণাত্মক। লুটপাটে ব্যাংক দুর্বল হওয়া, দেশীয় বৈশ্বিক পরিস্থিতিতে বিনিয়োগমুখী না হওয়া, ঋণের চাহিদা না বাড়া, গ্যাস বিদ্যুতের সংকট, জ্বালানি চড়া দাম, ঋণের চড়া সুদের কারণে ঋণ প্রবাহ নিম্নমুখী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এখানে। লাঙ্গলকোটে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। আসলে নেতিবাচক খবরগুলো বেশি দেখা যাচ্ছে আজকে পত্রিকায়। মানবাধিকার লঙ্ঘন করছে ভারত, ভারত বাংলাদেশের খরা চলছে এখন। যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির খসড়া প্রকাশ, 14 দফায় বাড়ছে হরমুজ চালু, লেবাননে যুদ্ধ বন্ধ। আর একটি খবর পড়ে আসবো আপনার অতিথির কাছে বিশ্লেষণ শোনার জন্য। শূন্য রেখায় 2 শিশু সহ 9 জনের মানবতর জীবন পুষিন এর যেটা, এটা কিন্তু প্রায় এই ঘটনাগুলো এসছে। এই ছিল মোটামুটি বিভিন্ন ধরনের খবর দিয়ে। এর মধ্যে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী এখানে ধর্ষণ, সম্ভবত ধর্ষণের শিকার। এখানে 8ম শ্রেণীর ছাত্র আইফোন চুরি হওয়ার অভিযোগ করে তার সহপাঠীরা হত্যা করেছে। এখানে শিশু হত্যা, আয়াতের মৃত্যুদণ্ড, আবিরের আয়াত, আবার অন্য নাম আয়াত, আবিরের মৃত্যুদণ্ড আর কি। এটা অবশ্য আগে। মিলন ভাই ঠিক আছে, সবই আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কথা বলেছি। আসলে আইন শৃঙ্খলার ম্যানেজার যে ম্যানেজারের দায়িত্ব যদি ম্যানেজার পালন করতে না পারে তাহলে তো ব্যবস্থা নেওয়া উচিত। এখন প্রধান ম্যানেজার যিনি আছেন উনি দয়া করে ব্যবস্থা নিবেন, না হলে দেশের অবস্থা আসলে কোনোভাবেই বিনিয়োগ টিনিয়োগ যাই বলেন না কেন কিছুই হবে না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকলে মানুষ এই বাচ্চাদের পাঠাবে, সুযোগ থাকলে মালয়েশিয়া পাঠাবে পড়ার জন্য, না হয় ইন্ডিয়া পাঠাবে পড়ার জন্য। কারণ এখানে নিরাপত্তার অভাব যে জিনিসটা, এটা মারাত্মক। হ্যাঁ, আমার মেয়ে যখন নরওয়েতে স্কলারশিপ পেলো যাওয়ার জন্য, তখন সবাই বললো নরওয়েতে মেয়েকে পাঠাবেন। আমি বললাম না, মেয়ে বাংলাদেশ থেকে নরওয়েতে নিরাপত্তা। এবং বাস্তবতাও তাই। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, চিন্তা করে সারা দুনিয়ার মধ্যে মিডল ইস্টে চরম সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি। হ্যাঁ, কোনো অকারেন্স ঘটে না, কারণ বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন সব সময় শক্তিশালী। এই বিচারের সংস্কৃতি যদি চালু না হয় তাহলে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না। এখন আমাদের যে বিচারের সিস্টেম, এই সিস্টেমে একটা লোককে শাস্তি দেওয়া হলো লোয়ার কোর্টে, তারপর জজ কোর্টে যাবে, তারপর হাইকোর্টে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যাবে, তারপর আপিল বিভাগে যাবে, তারপর প্রেসিডেন্টের মার্সিতে যাবে। এরকম করতে করতে 14-15 বছর 16 বছর কেটে যায়। তো এই যে মৃত্যুদণ্ড দিল, মৃত্যুদণ্ড কার্যকর হতে 14 বছর লাগবে। হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টাকে যদি আপনি একীভূত করেন, যেমন মনে করেন মেডিকেলে একটা রুগী যদি সমস্যায় পড়ে তাহলে বোর্ড করা হয়, বোর্ড করে এক টেবিল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। এরকম এক টেবিল থেকে সিদ্ধান্ত যদি আসে তাহলে এইটা এফেক্টিভ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। আর যদি জাস্টিস ডিলেড হয় তাহলে অনেকে মনে করে আরে অসুবিধা কি, সরকার খাওয়াবে, যাই জেলে চলে যায়। হ্যাঁ, গেল অত্যন্ত আশঙ্কা। আর বড় যে খবরটা, হ্যাঁ, এইটা আমি অনেকদিন থেকে দেখতেছি। প্রচুর জুয়া এবং অফার করে, আপনি ইউটিউবে ঢুকা যায় না, ওরা অফার করে এই জুয়াতে পার্টিসিপেট করার জন্য। যুব সমাজ বিষয়টা হচ্ছে, এই বিষয়টাকে কিন্তু আপনি টেকনিক্যালি করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না, আবার আইন শৃঙ্খলা দিয়েও সামলাতে পারবেন না। এই বিষয়টাকে সামলাতে হবে মূলত জুয়া খেলে যে বড় লোক হওয়া যায় না, এই বিষয়টাকে সামনে আনতে হবে। হ্যাঁ, টি কিওসাকি অনেকগুলো বই লিখেছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড এর লেখক। উনি তার বইগুলাতে দেখিয়েছেন জুয়া খেলে কেউ কখনো বড় লোক হতে পারে না। জুয়াতে অনেক টাকা পাইছে, কিন্তু 1 বছর 2 বছরের মাথায় ফকির হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলা মানুষের সামনে ভালো করে প্রেজেন্ট করতে হবে যে এই জুয়া খেলা থেকে বিরত থাকা। এবং যারা প্রেজেন্ট করবে, মনে করেন যারা প্রেজেন্ট করবে শিক্ষক, এই শিক্ষকরা নিয়োগ কিভাবে পাচ্ছে মিলন ভাই? আমরা তো গত টার্মে দেখেছি 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে শিক্ষকরা নিয়োগ পায়। যে শিক্ষকরা অনৈতিক ভাবে নিয়োগ পায়, যে শিক্ষকরা কোয়ালিটি না দিয়ে অনৈতিক ভাবে নিয়োগ পায়, সেই শিক্ষকরা কিভাবে নৈতিকতা শিখাবে? সেটাই এই বিষয়টা আমাদের প্রশাসনের মাথায় আসতে হবে।
যে কিছু সেক্টর আমাদের টোটালি আসলে অনৈতিকতা, ঘুষ, দুর্নীতি এগুলাকে বন্ধ করতে আর হবে। এই জুয়া যে একটা অনৈতিক ইনকাম, হ্যাঁ। ইনকাম বললে ভুল হবে, এটাকে ইনকাম তো বলা যায় না। ইনকাম বলা যায় না, এগুলো তো নিঃস্ব হয়, মানুষ যারা ইনভলভ থাকে তারা নিঃস্ব হয়। কেউ জুয়া খেলে বড়লোক হয়েছে সারা দুনিয়ার মধ্যে একটা উদাহরণ নাই। এই বিষয়গুলোকে প্রচার প্রচারণায় আনতে হবে, এই বিষয়গুলো মোটিভেশন স্পিকার এই কথাগুলো বলতে হবে যে জুয়া খেলে কেউ বিশ্বের মধ্যে বড়লোক হতে পারে না। আসলে অনলাইন জুয়া হওয়ার কারণে দেখেন দেশি বিদেশি চক্র এক হয়ে হ্যাঁ, কিন্তু এবং ইনভলভ, এই যে কিশোররা ইনভলভ হয়ে যাচ্ছে এবং চুরি ডাকাতি এগুলো বাড়তেছে, এগুলো জুয়ার ফল। আচ্ছা, দোষী ভাই, এত দুঃসংবাদের মধ্যে একটা ভালো সংবাদ। এই ভালো সংবাদ যেটা, মেসিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষের বয়স 38 বছর 357 দিন মনে হয় চলতেছে, মানে 39 প্লাস চলতেছে। এখন তার খেলাটা ডিক্রিজিং হওয়ার কথা, কিন্তু খেলাটা দেখা যাচ্ছে দিন দিন আরো ইমপ্রুভ হচ্ছে। এই যে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে মানুষের সাথে ডিভোটেড হয়ে যারা লেগে থাকবে, যারা ডিভোটেড হয়ে লেগে থাকে তারাই সাকসেসফুল হয় দুনিয়াতে। যারাই ডিভোটেড হয়ে তারা লেগে থাকে তারাই সাকসেসফুল হয়। এবং বিশ্বের ফুটবল প্রেমিকদের কিন্তু বিশাল বিশাল। এবং ম্যারাডোনার উত্তরসূরি আর কি সে, এবং ম্যারাডোনাকে অনেক অনেক ছাড়িয়ে গেছে সে। এবং এই বিষয়গুলাকে শিক্ষণীয় বিষয়, অর্থাৎ একটা জাতি, একটা দেশ, যে কোনো দেশ যদি স্পোর্টসম্যান স্পিডটা নেয় তাহলে উন্নত করতে পারে। স্পোর্টসম্যান স্পিডটা আছে আমাদের মতো দেশে যেখানে দুর্নীতি একবারে হৃষ্টপুষ্টে। আপনি দেখেন এনবিআর এর, গতদিন দেখলাম এনবিআর এর একজন কর্মকর্তা 54টা ফ্ল্যাট ঢাকায়। হ্যাঁ, আমি অনেক সময় বলতাম, 2007-এই বলতাম যে ব্যবসায়ীদের মধ্যে কয়জনের বাড়ি আছে হিসাব করে পাওয়া যাবে না, খুবই কম একটা পার্সেন্টেজ। বেশিরভাগই নিঃস্ব হয়, বেশিরভাগই সংগ্রাম করে, স্ট্রাগল করে বেশিরভাগ ব্যবসায়ী। কিন্তু এনবিআর এ যারা চাকরি করে কোন পিয়নের বাড়ি নেই এটা আমাকে দেখে। এরপরে 111 গভর্নমেন্ট আসতো, 111 গভর্নমেন্টের সময় দেখা গেল মতিঝিলে এনবিআর অফিসের সামনে অনেক দূরে গাড়ি রেখে পিয়নরা গিয়ে অফিস করতেছে। হ্যাঁ, ছবি আসলো। ভালো ভালো স্কুলে এখন আপনি আয়কর দেন বলে যতই আপনি প্রচারণা চালান, কাকে দেবো, কাকে আয়করটা দেবো? সরকারকে না এনবিআর কর্মকর্তাদের? আর সরকারকে দিলে এই টাকাটা কি ইউজ হবে? এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা মেসিকে এই প্রথম খেলায় হ্যাটট্রিক করার জন্য বাংলাদেশে অভিনন্দন। মেসি আরো মেসি তৈরি হোক, সেটাই আমরা চাই। এরপরে আরেকটা বিষয়, 50% বেতন বাড়ছে, অন্য সুবিধা কমিয়ে দিয়ে বেতন বাড়ছে ঠিক আছে, কিন্তু এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, বেতন বাড়াচ্ছেন আপনারা, সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, সরকারি কর্মচারীর সংখ্যায় কত? হ্যাঁ, এই দেশের জনসংখ্যার কত পার্সেন্ট মানুষ? এই যে বেসরকারি কর্মচারী, প্রত্যেকটা দোকানে 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন করে কর্মচারী আছে, প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মচারী আছে। এদের বিষয়টা কে দেখবে? একই বাজার থেকে তো মাছ কিনবে, একই বাজার থেকে তরকারি কিনবে। এই বিষয়গুলো যদি সরকার এগুলো প্ল্যান করে না আগায়, তাহলে আপনি বেতন বাড়াবেন, সমস্যা তৈরি হবে, কষ্ট বাড়বে, মানুষ সুইসাইড করবে। এই বিষয়গুলোকে আপনারা দয়া করে চিন্তা করে কাজ করবেন। হ্যাঁ, চিন্তা করেই কাজ করা উচিত। ওই যে আমি ওই যে আবার আলোচনা করেছেন, তারপর বাঙ্গলকোটের 6ষ্ঠ চিকিৎসা। হ্যাঁ, এইগুলা সংগত দর্শন। আপনি আইনের শাসন না হলে হবে না তো, একদম ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করেন, ওনার সংবিধানের দ্বারা মুখস্থ করার দরকার নাই, সংবিধানের দ্বারা মুখস্থ করার জন্য অন্য লোককে দেন এবং ডেডিকেটেড লোককে দিয়ে কাজ করান, আলটিমেটলি রেজাল্ট আসবে। আমরা ভালো ভালো স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি, আমরা এই দেশে ভালো ভালো স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি আমরা। আর একটা সুসংবাদ বাংলাদেশের জন্য, সুন্দরবনের নিচে 80 কিমি বিস্তৃত সুপেয় পানি আল্লাহ তাআলা যে সব ব্যবস্থা দিয়েছে, এই যে কোরআন শরীফে সূরা আল ইমরানে বলা হয়েছে কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়া এবং আখিরাত নিয়ে যারা চিন্তা করে, এই চিন্তাশীল লোকরাই এইগুলা পায়, খুঁজে পায়। আল্লাহ সব ব্যবস্থা করে রাখেছেন। 6 দিন মনে হয় লেগেছিল দুনিয়া তৈরি করতে, না 4 দিন। হ্যাঁ, এই 4 দিনে যে বা 6 দিনে দুনিয়া তৈরি করেছেন, একবারে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা করছি না, সেজন্য আমরা পাচ্ছি না। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 5 খাতে ঋণ প্রবাহ ঋণাত্মক। কেন ঋণাত্মক হবে? আপনি দেখেন এখানে কিছু ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যার সাথে আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে, এই ব্যাখ্যা তো কমন মুখস্থ বইয়ের ব্যাখ্যা। আপনি দেখেন এই যে এইবার ঈদে, কুরবানির ঈদে প্রত্যেকটা দোকানে কাপড় চোপড় আসে ঈদের সময়। এইবার কোন দোকানে কাপড় চোপড় তুলে নাই। কেন তুলে নাই? আপনারা সাইন আইন করেছিলেন, 7টার সময় দোকান বন্ধ করেছেন। মানুষ মানে দোকান খোলার আগেই বন্ধর ঘোষণা আছে। ঈদের কয়েকদিন আগে অবশ্য রাত ওপেন করা হয়, কিন্তু মানুষ তুলে নাই, কাপড় চোপড় তুলে নাই। মানুষ ভাবছে যে এটা হবে না। হ্যাঁ, এই যে বিষয়টা, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনার দেখা যায় কাজ করতে না পারে মানুষ, তাহলে কেন ঋণ নেবে? ঋণ নিয়ে কেন বোঝা মানে নিজের বা কাজে নেবে? এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে।
দেশে কত সমস্যা দেখেন, বিদ্যুতের সমস্যা, সারাদিন বিদ্যুৎ থাকে না। আপনি এমন কোন দেশ আছে দুনিয়ার মধ্যে, এমন কোন দেশ, নেপাল, ভুটান, আমি কয়েকবার এই তো 2024-এ ছিলাম চেন্নাই, হ্যাঁ, একটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না, অথচ আমাদের দেশে বিদ্যুৎ পাই না আমরা। হ্যাঁ, এই বিদ্যুৎ সমস্যা কি সমাধানে অযোগ্য? এই যে বাজেট হলো, এই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী যদি চিন্তা করতেন যে আমার কিছুর দরকার নেই, আমি বিদ্যুৎটার সমস্যার সমাধান করি, তাহলেই উনি টিকে থাকতেন সারা বিশ্বের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে যুগ যুগ ধরে টিকে থাকতেন। এক্সাম্পল হতো আর কি। ভাই একটা দেখেন, ওই যে একজন মন্ত্রীকে বলা হয় পাকিস্তান আমলে, একজন মন্ত্রী হামিদুল ইসলাম নাকি জানি, ওনাকে বলা হয় মশা মন্ত্রী। উনি মশা নিধন করে, ওই যে পাকিস্তান আমলে মশা নিধন করতে পেরেছিলেন, তার ইতিহাসটা টেনে আনছে মানুষ, যে উনি মশা নিধন করতে পেরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কাজটা করতেন, এই যে 10 তলা 20 তলা মিনার বানিয়ে এই করে সেই করে, কাঠ বেঁধিয়ে এই দিয়ে সেই দিয়ে, এইগুলো দিয়ে মানুষের কোনো উন্নতি হবে না। মানুষের উন্নতি করতে হলে আপনি বিদ্যুতের সমস্যা সমাধান করতে হবে, মানুষের উন্নতি করতে হলে ট্রাফিক জ্যাম দূর করতে হবে, মানুষের উন্নতি করতে হলে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। এইসব জিনিসই হচ্ছে প্রধান জিনিস, এবং সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে বিদ্যুতের সমস্যা। ভাই, বিদ্যুৎ তো শুধু আলো দিচ্ছে না, এখানে ইন্ডাস্ট্রিয়াল চলতে গেলে বিদ্যুৎ হচ্ছে মেইন ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর সারা মানুষের পানি। মিলন ভাই, আপনি ওই যে গোপী গায়ন বাঘাবাইন ট্রিলজি হয়েছিল, হ্যাঁ, এই ট্রিলজিটা দেখেছেন নিশ্চয়ই, যে গোপী গায়ন বাঘাবাইন তারা একটা বর পেয়েছিল, এই বরে গান যখন শুরু করতো সবাই চুপ থাকতো, এবং এর ফাঁকে তারা হীরক চুরি করতো, এই চুরি করতো, সে পরে হীরক রাজার দেশে বিপ্লবটা করে ফেললো তারা গান গেয়ে। এর কারণটা হচ্ছে কি, আমাদের দেশে বিদ্যুৎ যখন যায়, আপনি দেখেন 17 কোটি মানুষ স্থবির হয়ে যায়, ওই গোপী গায়ন বাঘাবাইন চিত্র বাজারের মধ্যে হয়, সবাই স্থবির, কোনো কাজ চলে না, কিচ্ছু চলে না। এই যে মানুষকে স্থবির রেখে আপনি দেশে উন্নয়ন কেমন করবেন? দেখ, একটা ঋণাত্মক নিয়ে সুন্দর একটা বিপ্লবটা, এইটা ঋণাত্মক ধনাত্মক করতে হলে আপনাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, এইগুলা ছাড়া আমরা জাতীয় পত্রিকা শেষ করি, সময় আমাদেরকে দিচ্ছি না। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকায় যে খবরগুলো আসছে, ভালো ভালো খবরগুলো নিয়ে, অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করলেন আজকের অতিথি। হাতে নিচ্ছি এখন স্থানীয় দৈনিক সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথম খবরটি, যেটা প্রধানমন্ত্রীর খবর দিয়ে শুরু করি। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, যারা সরকারকে সময় দেওয়া যাবে না বলেছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। সাইফুর রহমানের এই অঞ্চলে এক যুগের বেশি সময় উন্নয়ন হয়নি, এখন উন্নয়ন হবে বলে আশ্বস্ত করেছেন। দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। আদালতে হাজির দিতে এসে আসামির মৃত্যু। পৌঁছিন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনমন্ত্রী। সিলেটে বিমানবন্দরে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী এখানে কেন সংসদে যান। আমাদের এখানে বিয়ানীবাজার গোলাপগঞ্জের গিয়ে সংসদকে দেখা যাচ্ছে তার ছবি সহ খবরটি এসছে। উপকূল রক্ষায় গবেষণার আহ্বান সাবিপ্রবি উপাচার্যের। চুনারুঘাটে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ। ওসমানী হাসপাতাল থেকে দালাল চক্রের 4 সদস্য গ্রেপ্তার। হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধী দলীয় নেতার। আসলে এটা কিন্তু জাতীয় পত্রিকা আসা ছিল, কথাটা আসছে সিলেটের স্থানীয় দৈনিকে, যে বাংলাদেশ বিশ্বমানের হাসপাতাল চালু করতে ইরানকে প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে কালকে আমরা শুনেছি, এবং স্পিকারও খুব প্রশংসা করেছেন এই বক্তব্যটি। বিএনপির জেবা মিনার পাশে দাঁড়ালেন জামাতের মার্দিয়া মমতাজ। এটা জাতীয় সংসদে এটা নিয়ে তুল কালাম হয়েছে অবশ্য। দেখা যাক পরিস্থিতি এটা কি আসে। পরবর্তী পৃষ্ঠার খবর পড়ে আমরা পর্তুগালের একটা খবরটা আমরা চমক জাগিয়ে পর্তুগালকে রুখে দিল DR কঙ্গো। খেলার খবর, 2 দিনই কিন্তু অন্য ধরনের খবর এসছে খেলাতে। শেষ পৃষ্ঠায় প্রবীণ বিএনপি নেত্রী খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু মৌলভীবাজারের সাবেক নেত্রী বাসায় গিয়েছেন তারেক রহমান। বালাগঞ্জের আনোয়ারপুরে 11 লাখ টাকা ব্যয়ে প্রবাসীর অর্থায়নে সড়ক পাকাকরণ। সমাজে এগিয়ে আসছে, কিন্তু ভালো ভালো কাজও হচ্ছে সমাজের জন্য। সিলেট অঞ্চলে ডিজেল নির্ভর কৃষি জ্বালানি ব্যয়ের চাপে পরিবেশগত ও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। জ্বালানি রূপান্তর তরুণদের নেতৃত্বে জোরদার শীর্ষক কর্মশালায় বক্তারা। 75 কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে
1.7 গুণ বেশি বন্দী আছে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদন। আরো খবর, স্ত্রীর মৃত্যুর খারিজ করলেন আপিল বিভাগ, সিলেটে তাবলিগ আমির হত্যা। কালীবাড়ি উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় সভা, ভালো ফলাফল অর্জনে প্রয়োজন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের যৌথ প্রচেষ্টা। শুক্রবারের মধ্যেই শান্তি চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে জেডি ভ্যান্স। লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত। হাদি হত্যা মামলার প্রতিবেদন দিতে আরো 11 দিন সময় পেল সিআইডি। আরো একটু এই খবরটা দিয়ে আমি মনে করি যে সামাজিক মানুষরা এগিয়ে আসছে, যে বিশেষ করে অধ্যুষিত দেশ হচ্ছে আমাদের সিলেট, প্রবাসী অধ্যুষিত। বালাগঞ্জের আনোয়ারপুরে 11 লক্ষ টাকা ব্যয়ে প্রবাসীর অর্থায়নে সড়ক পাকাকরণ করলেন। অনেক সংবাদের মধ্যে কিন্তু একটা ভালো উদাহরণ নিয়ে আসছে। এ ব্যাপারে একটু প্রবাসীদের কথা বলুন। না, এটা তো মানে খুবই প্রশংসনীয় একটা বিষয়। প্রবাসীরা এই কাজে এগিয়ে আসছেন, যে কাজটা সরকার করার কথা ছিল সেটা প্রবাসীরাই করছেন। হ্যাঁ, এখন এই বিষয়গুলাকে দৃষ্টান্ত হিসেবে অন্যভাবে নেওয়া উচিত। কারণ আমাদের যদি সরকার কোনো কাজ করে 11 লাখ টাকার কাজে 1 লাখ টাকার কাজ হবে কিনা সন্দেহ। এখন প্রবাসীরা যেহেতু কাজ করেছেন 11 লাখ টাকার কাজে 11 লাখ থেকে আরো বেশি হবে এই আশা করি। আমরা এটাই চাই, প্রোডাক্টিভিটি দিয়েই কাজ করব। এই ধরনের কাজে যে কিছু যদি ঘাটতি থাকে সে ঘাটতিটা পূরণ হয়ে যায়, সেটাই এবং অন্যরা দৃষ্টান্ত অনুসরণ করবেন আশা করছি। এখানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, যারা সরকারকে সময় দেওয়া যাবে না বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, উনি মানে ইয়াঙ্গার একজন পার্সন এবং অনেক উদ্যোগ নিয়ে কাজ করছেন। আমি জিয়াউর রহমানের বক্তৃতাগুলো শুনেছি, মিলন ভাই আপনিও শুনেছেন। জিয়াউর রহমান কখনো বক্তৃতাগুলোতে এইগুলা বলতেন না, বলতেন যে আপনাদের গরু চাষ করতে হবে, হাঁস মুরগি পালন করতে হবে, খামার সংখ্যা করতে হবে, খামার কমাতে হবে। আমরা জিয়াউর রহমানকে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতার মধ্যে। এইসব পলিটিক্যাল বক্তব্য এগুলা আমরা পছন্দ করি না, এগুলা আসলে না বলাটাই আমরা মনে করি। সেও যে দেশ গঠনের সময় এখন জেএনজি যে আন্দোলনটা করে এই দেশ সরকার চেঞ্জ করলো, স্বৈরাচারকে বিদায় করলো, হ্যাঁ, মানে জনগণের নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকার এখন দেশটাকে নিয়ে এগিয়ে যাবে, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, সেটাই আমরা চাই। আরেকটা নিউজ দেখেন, এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য, চমৎকার একটা বক্তব্য। এখানে কেন সংসদে যান? হ্যাঁ, আমরা চাই সেরকম ওনার রেফ্লেকশনটা হোক। এই পলিটিক্যাল বক্তব্যগুলা যারা লিখে দিয়েছেন তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করি। বৈদ্যুতিক ট্রেন চালুর ব্যাপারে ঘোষণা দুর্দান্ত ঘোষণা। আসলে স্পিড যদি আসে তাহলে অনেক বেশি, এবং ট্রেন একটা নিরাপদ বাহন। হ্যাঁ, ট্রেনের মাধ্যমে যদি চলাফেরা করি আমাদের সড়ক দুর্ঘটনা কমে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলোকে ট্রেনকে আরো বেশি বাংলাদেশের যে রেলপথ গুলো বৈদ্যুতিক ট্রেন চালু করা উপযোগী আছে, এটা হয়তো করবেন উনি। বৈদ্যুতিক ট্রেন বাদ দেন, আপনি নরমাল ট্রেনের সংখ্যাটা দয়া করে বাড়ান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, নরমাল ট্রেনের সংখ্যাটা বাড়ান, মানুষের সড়ক দুর্ঘটনাটা কমুক, মানুষের যানজট চলাফেরাটা যাতে সহজ হোক, ট্রাফিক জ্যামটা যাতে কমুক। হ্যাঁ, বৈদ্যুতিক ট্রেন রাইড নিয়ে ট্রাফিক জ্যাম হয় না সাধারণত। আরেকটা বিষয় দেখেন, চমক জাগিয়ে পর্তুগালকে রুখে দিও ডিআর কঙ্গো। এই বিষয়টা নিয়ে আমি পলিটিক্যাল এই যে স্পোর্টসম্যান স্পিডকে আমি চাচ্ছি যে পলিটিক্যাল এবং আমাদের লিডারশিপ এবং ইকোনমিক স্পিডে রূপান্তরিত করতে। দেখেন, ইবনে খালদুনের ঐতিহাসিক গ্রন্থ এবং ইতিহাসের সবচেয়ে বড় গ্রন্থ আল মুকাদ্দিমায় যে বিষয়টা বলা হয়েছে আসাবিয়া এই গ্রুপটা হচ্ছে ঐক্যবদ্ধ একটা গ্রুপ, একটা সংঘবদ্ধ গ্রুপ। নিজেদের মধ্যে তারা খুব বেশি সহযোগিতার হাত বাড়ায় এবং এগিয়ে যায় সহযোগীভাবে। যেভাবে ফুটবলের একটা টিম যেভাবে এগিয়ে যায়, হ্যাঁ, অন্য বিপক্ষের দলের গোল পোস্টের দিকে, ঠিক তদ্রুপ আসাবিয়া বলতে বোঝানো হয়েছে এরা। যখন একটা জাতি এইরকম ফুটবলের স্পিড নিয়ে, কঙ্গোর স্পিড নিয়ে এগিয়ে যাবে, তখন এই জাতি যে কোনো কিছু করতে পারবে। এই ফুটের জাতিটাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন মাননীয় প্রধানমন্ত্রী সেই রকম নেতৃত্ব দিবেন যাতে পুরো জাতির মধ্যে একটা ফুটবলের দল তৈরি হয়, একটা স্পোর্টসম্যান স্পিড তৈরি হয়, যারা এগিয়ে যাবে সামনের দিকে। পর্তুগাল কত বড় একটা মানে মহাশক্তি, কিন্তু এগুলো হয় যখন ওই যে আমি গতদিনও বলেছিলাম 92 বিশ্বকাপ জয় পাকিস্তানের ইমরান খান বলছিল যে কর্নার টাইগার বলছিল যে তোমরা কর্নার টাইগার, এবং কর্নার টাইগার সবচেয়ে হিংস্র হয়।
তোমরা কি হিংস্র হতে রাজি আছো? হ্যাঁ, রাজি আছে। এরকম পঙ্গ বা যে কোনো দল দেখা যায় আন্ডারডগ যারা আছে তারাই এগিয়ে যায়, সারা দুনিয়ার ইতিহাস পাল্টে দিয়েছে। হ্যাঁ, চীন দখল করেছে এরকম ছোট্ট একটা দল, বিভিন্ন দেশ দখল করেছে ছোট্ট একটা দল, এই যে আলেকজান্ডারের দল এরা ছোট্ট একটা দল ছিল। সারা দুনিয়ার মধ্যে এই বিপ্লবটা হচ্ছে, অর্থাৎ যারা সংঘবদ্ধ এবং যারা উদ্যমী, যাদের মধ্যে সহযোগিতা আছে, এই তিনটে গুণ থাকলেই যে কোনো গ্রুপ একটা দেশকে জয় করতে পারে। খেলার শুরুতে কিন্তু পর্তুগাল হেরে গেল, স্পেন হেরে গেল, ভালো ভালো দুটি দল কিন্তু ছিটকে গেল। একটা ভালো সংবাদ হচ্ছে বিএনপি জেবা আমিনা পাশে দাঁড়ালেন জামাতের মাঠে মমতাজ, চমৎকার, এবং মানতে মমতাজের বক্তব্যগুলো খুব সুন্দর। জেবা আমিনা যেভাবে প্রেজেন্ট করেছেন এটা তার স্বাধীনতা, এটা নিয়ে আসলে কথাবার্তা বলার, স্টল করা এগুলো আসলে মানায় না, এগুলো আমাদের থেকে এই স্বাধীনতা কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মাধ্যম মমতাজরা যেভাবে আছেন এটা হচ্ছে জেবা আমিনদের চেঞ্জ করতে পারে। হ্যাঁ, সেজন্য এটাতে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসা, মাধ্যম মমতাজ যেভাবে এগিয়েছেন। বিরোধী দলীয় নেতা একটা হাসপাতাল নির্মাণের জন্য ইরানকে প্রস্তাব করেছেন, চমৎকার বক্তব্য। এই বক্তব্য আপনি বলেছেন জাতীয় পত্রিকায় আসা উচিত, এবং বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে এই প্রথম একটা ছায়া বাজেট হলো, বাংলাদেশে একটা ছায়া বাজেট হলো এই বিরোধী দলের মাধ্যমে। এই বিরোধী দলের নেতা দুইটা বক্তব্য রেখেছেন, আমার কাছে খুব দারুণ লেগেছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স নিয়ে চমৎকার একটা বক্তব্য রেখেছেন, যেখানে স্পিকার সবাই প্রশংসা করেছেন। আরেকটা বক্তব্য রেখেছেন উনি আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে চমৎকার দুইটা বক্তব্য রেখেছেন উনি। এবং এই যে স্পিকটাকে আমাদের কাজে লাগাতে হবে, এই যে সরকার দল বিরোধী দলের মধ্যে গঠনমূলক স্পিক, এই স্পিকটাকে কাজে লাগাতে যাবে না। আমি বলি যে উপাচার্যের ঘোষণা যেটা, এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম। উপাচার্য এই উদ্যোগ ব্যবস্থা করতে দিতে পারেন, এই গবেষণার সুযোগ করে দিতে পারেন, মানেই তো গবেষণা আহ্বানের দরকার নাই। ইউনিভার্সিটিতে স্লোগানটা হচ্ছে পাবলিশ অর পেরিশ, আপনি রিসার্চ করবেন অথবা পেরিশ হয়ে যাবেন। উপাচার্য এই জিনিসটাকে কাজে পরিণত করতে পারেন, ওনার আহ্বানের দরকার নাই। উনি বলতে পারেন আমি নির্দেশনা দিচ্ছি, এটা করতে হবে এবং করা উচিত। হ্যাঁ, ওসমানী হাসপাতাল থেকে দালাল চক্রের 4 জন গ্রেপ্তার। এই হাসপাতাল থেকে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিতে হাসপাতাল একটা চমৎকার দৃষ্টান্ত, যেখানে গরিব মানুষের চিকিৎসা পাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই চিকিৎসাটা নেওয়াটা এই দালাল চক্রের জন্য পারা যায় না। এবং আরো অনেক বিষয় আছে, দালাল চক্র শুধু দালাল না, এদের সাথে আরো একটা সম্পর্ক আছে প্রশাসনের অনেকে। আমরা শেষ করতে চাই দালাল চক্রের দালালিটা মুক্ত হোক হাসপাতাল, এই প্রত্যাশা রাখে। আপনি দেখেন একটা উদাহরণ আমি ছোট্ট একটা দেবো, যে সরকারি হাসপাতালগুলো কতটুকু জনমানুষের জন্য প্রয়োজন। একটা অ্যাপেন্ডিসাইটিস রোগীর একটা চিকিৎসা যদি প্রাইভেট একটা প্রতিষ্ঠানে করা হয়, কমপক্ষে 30,000 টাকা সেখানে লাগে। গতকালকে আমাদের একটা স্টাফের একটা মা অসুস্থ অবস্থায় মাত্র 1,000 টাকা খরচে কিন্তু সরকারি হাসপাতালে সেটা সম্ভব হলো। যখনই দালাল চক্র যদি এইগুলো যদি থেকে মুক্ত হওয়া যায়, তাহলে হাসপাতাল জনগণের জন্য এই আমাদের এই দৃষ্টান্ত সারা বিশ্বের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত। আমাদের হাসপাতালগুলো যে সার্ভিস দিচ্ছে, এটা বিরল সার্ভিস। এটাকে মানুষের সামনে আনতে হবে, এই দালাল চক্র মুক্ত করতে হবে, এবং প্রশাসনের কারচুপি, চুরি চামারি এগুলো মুক্ত করলে বিশাল একটা ব্যাপার হবে। এই ভালো দৃষ্টান্ত নিয়ে আমাদের দেশে সরকারের খরচ হচ্ছে, কিন্তু আলটিমেটলি জনগণ যাতে এই সুবিধাটা পায়, সেই সুবিধাটা ব্যবস্থা করতে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, সুন্দর কথা দিয়ে বলেছেন। দালাল চক্র কোন জায়গাতে, হাসপাতাল শুধু না, সব জায়গা থেকে মুক্ত হোক, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। প্রিয় দর্শক, আজকে আমি শুরুতে বলেছিলাম আমাদের বর্ষা বিপদ দিনে আমাদের আজকে পত্রিকা, একটা পত্রিকা আমাদের আজকে ঘাটতি আছে, আমরা আনতে পারিনি। আগামীকালকে আবারও যথাসময়ে স্থানীয় 2টি পত্রিকা এবং জাতীয় পত্রিকা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু শুক্রবার বন্ধ থাকবে, অবশ্য শুক্রবারে আমরা শনিবারে যথারীতি অনুষ্ঠান করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, আজকে অতিথিকে ধন্যবাদ। আর অনুষ্ঠানটি আজকে স্পন্সর্স করলেন পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।